পাশে দাঁড়িয়ে যায়। প্রিয়তার বাবা সবাইকে বসতে বললে সবাই বসে। কি হয়েছে? আমরা ভেবেছি আজকে ইয়াশ আর প্রিয়তার বিয়েটা করিয়ে দিতে, তাহলে একদম সব ঝামেলা শেষ। হ্যাঁ, ওদের বিয়ে ঠিক তো অনেক আগে থেকেই, আর বিষয়টা দুজনেই জানি। তাই আমার মনে হয় একেবারে বিয়ে পড়িয়ে দেওয়াই ভালো হবে। এই ছোট, যা তুই পিতাকে নিয়ে আয়, আমি ইয়াশকে নিয়ে আসছি। দুজনের মা দুজনের রুমে চলে যায়। প্রিয়তার মা প্রিয়তাকে বিয়ের কথা বললে প্রিয়তা এক প্রকার আটকে ওঠে। আজকেই বিয়ে মানে? হ্যাঁ, সবাই বাইরে বসে আছে। ইয়াসও হয়তো এতক্ষণে বাইরে চলে গেছে। তুই তাড়াতাড়ি চল। মা, আমি এখন বিয়ে করব না। ঢং, বিয়ের পর ইয়াসকে দেখাস। এখন তাড়াতাড়ি চল। আমি পারবো না এখন বিয়ে করতে। যদি কোনো কারণে রাগ বা অভিমান থাকে পরে মিটিয়ে নিস, এখন এমন করিস না। এমন কিছুই না মা, আমি শুধু বিয়েটা করব না এখন। বাইরে সবাই বসে আছে, মান সম্মান নষ্ট করিস না আমাদের। মা প্লিজ। তুই যদি বিয়ে এখন না করিস তাহলে পুরো বাড়ির মানুষ কি ভাববে সেটা একবার ভাবতো। আমাকেই কেন সবার কথা ভাবতে হবে? কারো কথা ভাবতে হবে না, চল তুই মা। প্রিয়তার মা প্রিয়তার হাত ধরে বাহিরে নিয়ে যায়। বাহিরে সবাই অপেক্ষা করছিল। ইয়াশও বসে আছে একটা সোফায়। প্রিয়তার মা প্রিয়তাকে নিয়ে গিয়ে ইয়াশের পাশে বসিয়ে দিল। প্রিয়তা মনে মনে শুধু ভাবছে, এমন একটা মানুষ সারা জীবনের জন্য তার কপালে জুটে গেল। বারবার সকালের ওই ভিডিওর কথা মনে পড়ছিল, কিভাবে একটা ছেলে অন্য একটা মেয়ের এত কাছাকাছি থাকে। প্রিয়তা একদিকে এসব কথা ভাবছিল, অন্যদিকে কাজী সাহেব তার কাজ করছিল। মায়ের ধাক্কা পেয়ে প্রিয়তা বাস্তবে ফিরে আসে। মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। প্রিয়তার মা সহ সবাই কবুল বলার জন্য বলেই যাচ্ছে। অতঃপর প্রিয়তাও বলে দেয়। ইয়াশকে কবুল বলার জন্য বলতে দেরি হলেও তার কবুল বলতে দেরি হয় না। ইয়াশের কাণ্ড দেখে বাড়ির সবাই হেসে ফেলে। আজকে আরও দুজনের ভালোবাসা একসাথে হলো। দুজনের এই ভালোবাসা যেন আজীবন অটুট থাকে। কিন্তু ইয়াশের জানতেই হবে প্রিয়তার কি হয়েছে। আজ সারা দিন তার সাথে কথা বলেনি। ইয়াশ যে সকালে প্রিয়তার ওরকম ব্যবহারের জন্য সারাদিন খাওয়া দাওয়া করেনি, সেটা হয়তো প্রিয়তা জানেই না। জানলে হয়তো অনেক আগেই সব কিছু ঠিক হয়ে যেত। ইয়াশ আজকে নিজের প্রতি প্রিয়তার চরম অবহেলা দেখেছে। দুজন ভালোবাসার মানুষের ভালোবাসা শেষ করতে অবহেলা আর ভুল বোঝাবুঝি যথেষ্ট। ইয়াশ কোনোভাবেই চায় না তার এত বছরের ভালোবাসা একদিনের অবহেলায় হারিয়ে যাক। গল্পগুজব শেষ করে কিছুক্ষণ পর সবাই খেতে বসে। ইয়াশ খাবে না বলে নিজের রুমে চলে যায়। প্রিয়তা সবার সাথে বসে খাওয়া দাওয়া করছে। হঠাৎ ইয়াশের কথা তার মনে পড়ে। সকালে ইয়াশ বলেছিল আমি উঠে গেলে নাকি শুধু সকালে কেন সারা দিন খাবে না। তার মানে সারাদিন না খেয়ে আছে। গত রাতেও খেয়েছিল কিনা সন্দেহ। তার মানে যদি না খায় তাহলে পুরো দুদিন প্রায় না খেয়ে গেছে। ইয়াশের কথা ভেবে প্রিয়তা এবার আর খেতে পারে না। এদিকে সবার খাবার শেষ হলে যার যার রুমে চলে যায়। প্রিয়তার মা প্লেটে খাবার দিয়ে প্রিয়তাকে নিয়ে যেতে বলে। ইয়াশের বাবাও রুমে চলে যায়। বাহিরে এখন শুধু দুজনের মা আছে। তারা বুঝিয়ে প্রিয়তাকে ইয়াশের ঘরে পাঠিয়ে দেয়। তারা দুজনও এবার নিজেদের রুমে চলে যায়। প্রিয়তা খাবার প্লেট টেবিলে রাখতেই ইয়াশ বুঝতে পারে প্রিয়তা চলে এসছে। ইয়াশ এতক্ষণ চোখ বন্ধ করে চোখের ওপর হাত দিয়ে শুয়েছিল। প্রিয়তা আসতেই কি বলবে ভেবে পাচ্ছে না সে। এই প্রথম এমন হলো যে ইয়াশ প্রিয়তাকে কিছু বলার মতো পাচ্ছে না। প্রিয়তা টেবিলের ওখানেই দাঁড়িয়ে রইল। খাবার খেয়ে নিন। খাবো না, খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি। আমি আমার রুমে চলে যাচ্ছি। তুই গিয়ে দেখ শুধু একবার। কেন, গেলে কি করবেন? তুই শুধু যাওয়ার সাহস কর, দেখ কি করি। প্রিয়তা দরজা খুলতে যাবে, ঠিক তখন বুঝতে পারে দরজা বাহির থেকে লাগানো। তার মানে দুজন দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে গেছে। দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে গিয়েছে। নইলে আমার এত ইচ্ছে নেই কোনো চরিত্রহীন লোকের সাথে একই রুমে থাকার। এই, তুই চরিত্রহীন কাকে বলছিস? আমাকে? আপনি নয়তো কে? আমি চরিত্রহীন হওয়ার মতো কি কাজ করলাম? সেটা নিজের খেয়াল করে দেখুন। আমার খেয়াল হচ্ছে না, প্লিজ আমাকে বলবেন একটু আমি কি করেছি? আপনার তো আমাকে দিয়ে হয় না, তাই না? তার জন্যই তো অন্য মেয়েদের সাথে ওরকম ক্লোজ হন। দেখো প্রিয়, একদম বাজে কথা বলবি না। এমনিতেই গতকাল থেকে না খেয়ে আছি, আর রাগ বাড়াস না। না খেয়ে আছেন এখন, কি সেটাও আমার দোষ? আমি তোর দোষ দিচ্ছি না।
দোষ থাকলে তো দেবেন, চরিত্রহীন ব্যক্তি একটা। দেখ প্রিয়, এমন ব্যবহার করিস না যাতে করে পরে পস্তাতে হয়। তুই অনেক বেশি করছিস, অনেক বেশি। এভাবে না বলে কি হয়েছে সেটা বল। যদি তুই সঠিক হোস তাহলে আমি কোনোদিন এই মুখ নিয়ে তোর সামনে আসবো না, আর যদি তুই ভুল হোস তাহলে আমি দূরে যাব না। যদিও অনেকটা আঘাত করে ফেলেছিস আমাকে তুই। প্রিয়তা তার ফোনের ভিডিও বের করে ইয়াশের সামনে ধরে। ইয়াশ ভিডিও দেখতে থাকে। ইয়াশ ভিডিওটি দেখে বিছানা থেকে নিজের ফোনটা আনতে গেল। প্রিয়তা যে এরকম ছোট্ট একটা বিষয় এত বড় করবে সেটা ইয়াশ ভাবতেও পারেনি। এজন্যই হয়তো বলে, মেয়েরা বোঝে কম, চিল্লায় বেশি। ও, প্রিয়তা তো চিল্লায়নি, মুখে রুমাল গুজেছিল। ইয়াশ এবার নিজের ফোনের ভিডিও প্রিয়তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার আমার ফোনের ভিডিও দেখ। আমি সবসময় এরকম ভিডিও করে রাখি শুটিংয়ে, যেন ছোট কোনো ভিডিও কেউ আমার ইমেজ নষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলেও আমার কোনো ক্ষতি কেউ করতে না পারে। ওই ভিডিওটা শুটিংয়ের শর্ট ক্লিপ ছিল, এটা দেখ, বুঝতে পারবি। আর এটার জন্য তুই কিনা আমার সাথে সারাদিন এমন ব্যবহার করলি। প্রিয়তা ভিডিও দেখতে শুরু করে। সম্পূর্ণ ভিডিও দেখার পর প্রিয়তা ভাবছে এখন ইয়াশের থেকে কিভাবে মাপ চাইবে। ইস, বেচারাকে সারাদিন কষ্ট দিয়েছে সে, কিন্তু তারই বা কী করার ছিল? যা নিজের চোখে দেখেছে তাই তো বিশ্বাস করেছে। নিজের চোখও যে ভুল দেখবে এটা তো সে জানতো না। প্রিয়তা অসহায় নজরে ইয়াশের দিকে তাকায়। লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়িস, আমি সোফায় ঘুমালাম। আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাবো। তোকে বলেছি বিছানায় ঘুমাতে। আমিও বলেছি সোফায় ঘুমাবো। প্রিয়, মেজাজ খারাপ হয়ে যাবে এবার। হ্যাঁ, আপনি তো কতদিন আমাকে কত কষ্ট দিয়েছেন, আমি তো আপনাকে কষ্ট দেইনি। আজকে শুধু কথা বলিনি জন্য আপনি আমার সাথে এরকম করছেন, তাও আমি আজকে নতুন বউ। শোন, আমাকে নিয়ে কোনো খারাপ লাগা সৃষ্টি হলে, সন্দেহ হলে আমাকে বলবি, সেটা পরিষ্কার হয়ে যাবে। এভাবে পুষে রাখলে দূরত্ব শুধু বাড়বে। আমি চাই না আপনি কোনো মেয়ের সংস্পর্শে আসুন, হোক সেটা সত্যি বা অভিনয়। আপনার এই অভিনয় জগৎ আমাকে ভালো থাকতে দেয় না। আমার এই কাজটাই সিগনেচার করা হয়েছিল, তার জন্য করতে হয়েছে। আমিও ভেবেছি এখানে আর আমি থাকবো না, সামনে আমার ফাইনাল পরীক্ষা। সত্যি বলছেন? হ্যাঁ, আমি কিছুদিন আগে ভেবে রেখেছি এই জগৎ একদম বাজে, এটা আমার জন্য নয়। এবার আমার শান্তি। প্লেটে খাবার রাখা আছে, খেয়ে নিন এবার। হ্যাঁ, ভীষণ ক্ষুধা পেয়েছে। সরি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না? হ্যাঁ অনেক। আমি ভাবতেও পারিনি প্রিয়তা এত বোকা। আমি রাখছি না, আমি রাখলে আজকের রাতটাই মাটি হয়ে যাবে। কেন? আজকে কি? প্রিয়তার দিকে এগিয়ে আসতে আসতে ইয়াশ কথাটি বলে। প্রিয়তাও না পিছিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। জড়িয়ে ধরবো। না, আমার বুক এত সস্তা নাকি? সস্তা কে বললো? 3 বার কবুল বলে কিনে নিয়েছি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ তাই। তবু এখানে আপনার জায়গা হবে না। আপনি বললেন আর আমি শুনলাম, তাই না? প্রিয়তা আর দেরি না করে ইয়াশকে জড়িয়ে ধরে। ইয়াশের হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে চলেছিল। প্রিয়তা কান ফেলে সেটা শুনতে থাকে। ইয়াশও এবার আর দেরি না করে প্রিয়তাকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর প্রিয়তা ইয়াশকে ছেড়ে দেয়। কি হলো, ছাড়লি কেন? তোকে বুকে রাখতে ভালোই তো লাগছিল। যত ইচ্ছে রাখবেন, আগে খেয়ে নিন। আমিও ঠিক মতো খাইনি, খাইয়ে দেবেন আমাকে। আচ্ছা, বিছানায় গিয়ে বস। তুমি করে বলতে হবে। আর কি কি বলতে হবে? ভালোবাসি কথাটা শুনিনি। আচ্ছা, সব হবে। এখন গিয়ে বিছানায় বস। সরি, বসো। ইয়াশ টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে এসে নিজে খায় আর প্রিয়তাকে খাইয়ে দেয়। খাওয়া শেষ করে প্লেট টেবিলে রেখে ফ্রেশ হয়ে আসে ইয়াশ। প্রিয়তা বসে আছে, তারও চেঞ্জ করা প্রয়োজন। ইয়াশ প্রিয়তার মুখ গোমরা দেখে এগিয়ে যায়। কি হয়েছে? আমি চেঞ্জ করব, কিন্তু রুম তো বাইরে থেকে আটকে দেয়া। এটাতেই তো সুন্দর লাগছে। চেঞ্জ করব আমি। কেন? সুন্দর লাগছে তো। ড্রেস অনেক ভারী। আচ্ছা, ওয়েট। ইয়াশ তার ব্যাগ থেকে একটা কালো টি শার্ট বের করে প্রিয়তার দিকে এগিয়ে দেয়। নাও। কি এটা? টি শার্ট, এটা পরে এসো। হ্যাঁ দেন, এটা হলেই হবে। প্রিয়তা তাড়াহুড়ো করে নামতে গিয়ে ওড়নায় পা বেঁধে পড়ে যেতে লাগলে ইয়াশ ধরে নেয়। ইয়াশ এক পলকে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। দুটো নেশাক্ত চোখ তার দিকেও তাকিয়ে আছে। প্রিয়, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কথাটা শোনা মাত্র প্রিয়তার চোখ বন্ধ হয়ে যায়, হৃদক্রিয়া বেড়ে যায়। না, ভালোবাসি শব্দটা বলে প্রিয় মানুষটি তাকে ঘায়েল করে দিতে পারে। শব্দটা খুব পরিচিত, আগে শুনলেও এমন লাগেনি। তবে আজকে কেন সব যেন উলট পালট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ এভাবেই কেটে যায়।
ইয়াশ প্রিয়তাকে ছেড়ে দেয়। এখনও যেন দুজনের এত কাছে চলে আসার ঘোর কাটেনি। প্রিয়তা লজ্জা মাখা মুখ নিয়ে ওয়াশরুমে চলে যায়। আয়নায় নিজেকে দেখছে আর ভাবছে। এভাবে সে ইয়াশের দিকে তাকিয়েছিল, ভাবতেই হাসি পাচ্ছে। প্রিয়তা ইয়াশের দেওয়া টি শার্ট পরে নেয়, তবে সেটা তার তুলনায় অনেক বেশি বড়। টি শার্ট পরেও যে কখনো ইয়াশের সামনে যেতে হবে এটা কখনো ভাবতেই পারেনি সে। টি শার্ট পরে দুপাশে টানতে টানতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে প্রিয়তা। প্রিয়তার এরকম টানাটানি দেখে ইয়াশ হেসে ফেলে। আমার টি শার্ট এমনি বড় হয়েছে, তার উপর এত টানাটানি কেন করতে হবে? আমি কখনো টি শার্ট পরিনি, কারোর সামনে যাওয়া তো দূর। অথচ শহরের মেয়েরা টি শার্ট পরেই বাহিরে ঘুরে বেড়ায়। আমি শহরের মেয়ে না। শহরের হতেও হবে না, তুমি প্রতিদিন শাড়ি পরবে। প্রতিদিন শাড়ি পরলে আমাকে আর শাড়িতে ভালো লাগবে না। কে বলেছে শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগে? পরে শাড়িতে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেলে আর সুন্দর লাগবে না। চোখটা আমার, তোমার এত সব ভাবতে হবে না। তো কি ভাববো? তুমি শুধু আমাকে ভাববে, আমি সবটা ভেবে নেব। ইয়াশের এমন কথায় প্রিয়তা লজ্জা পেয়ে যায়। সব সময় তো তার কথায় ভাবে, তবুও ইয়াশের এমন কথায় তার দিক থেকে নজর সরিয়ে অন্যদিকে না দিয়ে পারল না। ইয়াশ নিজের হাত দিয়ে প্রিয়তার মুখ তার দিকে ঘুরিয়ে নিল। প্রিয়তা মুখ নিচু করতে চাইলে তবুও ইয়াশ তার মুখ নিচু করতে দিচ্ছে না। ছাড়ুন, আমার লজ্জা লাগছে। খুব তো জড়িয়ে ধরতে চাইতে, এখন তাকিয়ে থাকতে এত লজ্জা? ভুল হয়ে গিয়েছে আমার। ভুলের মাসুল তো এবার দিতেই হবে। বলতে বলতে ইয়াশ প্রিয়তার দিকে এগিয়ে যায়। প্রিয়তার পরিস্থিতি খারাপ দেখে এদিক ওদিক দৌড়াতে থাকে। ইয়াশ প্রিয়তার পাগলামি দেখে দাঁড়িয়ে যায়। মানে এটা কেমন মেয়ে, বরের কাছে না এসে ছোটাছুটি করছে। আমি কি এখন তোর সাথে এরকম দৌড়াদৌড়ি করব প্রিয়? আমি শুয়ে পড়লাম, থাক তুই। আবার তুই করে কেন? তুই আমার সাথে এরকম করবি আর আমি অতি রোমান্টিক হয়ে তুমি বলবো? প্রিয়তা এবার ইয়াশকে জড়িয়ে ধরে। ইয়াশও মুচকি হেসে প্রিয়তাকে জড়িয়ে ধরে। প্রিয়তা এবার ইয়াশের বুক থেকে মাথা তুলে ইয়াশকে উদ্দেশ্য করে বলে, কপালে এখনো একটা আদর পাইনি আমি। আমার বরটা খুবই আনরোম্যান্টিক। আমি তো আমার বউটাকে কাছেই পাচ্ছি না। কাছে আসলে তো আদর পাবে, তাই না? তো এখন আপনার সব থেকে কাছে আছে কে? আপনার বউয়ের আত্মা? বউয়ের আত্মা হবে কেন? এটা তো আমার আত্মা, জান সব কিছু। বলে ইয়াশ প্রিয়তাকে কোলে তুলে নেয়। প্রিয়তাও লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। এক চোখ খুলে ইয়াশের দিকে তাকায়। এভাবে কেউ আচমকা কোলে তুলে নেয় নাকি? এখন আর কোনো কথা না, একদম চুপ। আমার যেভাবে ইচ্ছে কোলে নেব, তোমার কোনো কথা আজ আমার কানে পৌঁছাবে না। কি নোংরা কথা বাবা। আপনার কাছে ভালো হয়ে আমার কি কোনো লাভ আছে বলেন? 3 কবুল বলে একদম হালাল করে নিয়েছি। প্রিয়তা কিছু বলবে ঠিক তখনই ইয়াশ প্রিয়তার ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝিয়ে দেয় আজ আর কোনো কথা নাই। প্রিয়তাও চুপ হয়ে যায়, আর কোনো কথা বলার সাহস করে না সে। ইয়াশ প্রিয়তাকে বিছানায় শুয়ে দিয়ে পাশে থাকা সুইচ বোর্ড থেকে সুইচ টিপে লাইট অফ করে দেয়। অতঃপর আরও একজোড়া ভালোবাসার সাক্ষী হয় এই রাত্রি। বাসর ঘরে বসে অপেক্ষা করছে বুশরা। রাত অনেক হয়ে গিয়েছে। রুমে অনেকেই ছিল, কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। হুমায়ুন এখনও রুমে আসেনি। বুশরা বসে বসে ভাবছে প্রতিটা গল্প সিনেমার মতো নতুন বরেরা বাহিরে কি করে। আরও প্রায় 10 মিনিট কেটে যাওয়ার পর হুমায়ুন রুমে ঢুকলো। হুমায়ুনের রুমে প্রবেশ করা বুশরা টের পেল। দরজা আটকে বুশরার পাশে গিয়ে বসে। আপনি এত দেরি কেন করলেন? সবাই চলে গিয়েছে, অনেকক্ষণ হলো। সরি বুসরা, আসলেই অনেক দেরি হয়ে গেল। তুমি যাও, চেঞ্জ করে এসো, অনেক রাত হয়ে গিয়েছে। এত ভারী শাড়ি পরে থাকতে হবে না। শোনো, এই শাড়িটা পরে এসো। শাড়ি পরতে হবে? হ্যাঁ, আজকের রাতটা অন্তত প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, চেঞ্জ করে আসি। এত প্লিজ বলতে হবে না। বুশরা শাড়ি নিয়ে চেঞ্জ করতে চলে যায়। হুমায়ুন পাঞ্জাবির পকেট থেকে বেলি ফুলের মালা বের করে বিছানায় মাথার পাশে রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বুশরা রুমে এসে দেখে হুমায়ুন চোখের ওপর হাত দিয়ে শুয়ে আছে। ঘুমিয়ে গিয়েছে কিনা বুঝতে পারছে না। বুশরার উপস্থিতি বুঝতে পেরে চোখের ওপর থেকে হাত সরিয়ে বুশরার দিকে তাকায় হুমায়ুন। কি সুন্দর লাগছে তাকে এই শাড়িতে। কুচি এলোমেলো দেখে হুমায়ুন বুশরার দিকে এগিয়ে আসে। কুচি তো ঠিক করা হয়নি, আমি ঠিক করে দিচ্ছি। এত কেয়ারিং জামাই কই ছিল শুনি? একদম রাজারানি করে রাখবো। নিজের সবটুকু দিয়ে আমার এই প্রিয় মানুষটিকে ভালো রাখবো। কেয়ার কাকে বলে বুঝতে পারবে। মুখে বললে তো হবে না, আমি দেখতে চাই। নাও, এবার কুচি একদম পারফেক্ট। আমি যা বললাম তা প্রমাণ করতে
কি করতে হবে? আপাতত আমাকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেবেন। তার আগে এখানে দাঁড়াও। বুশরাকে দাঁড় করিয়ে ফুলের মালা নিয়ে এসে বুশরা চুলে খোপা করতে বলে। বুশরা খোপা করলে হুমায়ুন বুশরার খোপায় ফুল গুজে দেয়। বাহ, প্রথম থেকে ইমপ্রেস করার কাজ। বউকে ইমপ্রেস কেন করতে যাব? এটা তো ভালোবাসা। মুখ থেকে তো একবারও বের হলো না কথাটা। হুমায়ুন ততক্ষণে বিছানায় গিয়ে পা নামিয়ে বসেছে। বুশরার কথা শুনে বুশরাকে টেনে নিজের দিকে নিয়ে এসে পাশে বসিয়ে দেয়। মুখটা নিজের দিকে এগিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বুশরার কানে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি। জড়িয়ে ধরবেন না? সারা রাত আজকে আমার বুকে রাখবো তোমায়, হবে না? হুম। হুমায়ুন এবার বুশরাকে আলতো করে নিজের বুকে টেনে নেয়। প্রিয় মানুষকে বুকে রাখতে বা থাকতেও কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। প্রিয়জনের বুকে এক প্রকার শান্তি অনুভব করা যায়। বুশরা হুমায়ুনের বুকে কান ফেলে হৃদস্পন্দন শুনতে থাকে। ভালোবাসার পূর্ণতা যেন এখানে এসে থেমে গিয়েছে। সকালে ঘুম ভাঙে প্রিয়তার। নিজের অবস্থান কোথায় সেটা বুঝে উঠতে পারে না সে। চোখ খুলতেই দেখে কেউ তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কেউ তাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে। কে হতে পারে? ভাবতেই গত রাতের কথা মনে পড়ে যায়। ইয়াসের কথা মনে করে লজ্জা পেয়ে তার বুকেই মুখ লুকায়। ইয়াসের বুকে লোমগুলো মুখে লাগলে কেমন যেন আরেকটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়। সে নিজেও জড়িয়ে ধরে ইয়াসকে। কত বছর অপেক্ষার পর তাকে কাছে পেয়েছে সে। প্রিয়তা ইয়াসকে শক্ত করে জড়িয়ে ধরে। কি হলো, বুকের মধ্যে থেকে এত নড়াচড়া করলে হবে? আপনি জেগে? জেগেছিলাম না, আমার বউ খুব নড়াচড়া করে, তার জন্যই ঘুম ভেঙে গেল। কোথায় নড়াচড়া করলাম আমি? এই যে মাত্র। আমাকে ছাড়ুন, তাহলে আর নড়বো না। দূরে যেতে দেওয়ার জন্য বিয়ে করেছি নাকি? নড়তেও দেবেন না, আবার সরে শুতে চাইলে তাও দেবেন না। না, আমার বউ চুপ করে জড়ো হয়ে আমার বুকের মধ্যে থাকবে। কতদিন ধরে এখানে মাথাটা রাখতে যাচ্ছিল, আমি রাখতে দেইনি, শুধু এই দিনের অপেক্ষায়। আগে থেকে জড়িয়ে ধরলে কি এই অনুভূতি পাওয়া যেত? এখন থেকে সব সময় এখানে থাকলেও সমস্যা নেই। একটা কথা জিজ্ঞেস করি? কি কথা শুনি? কবে থেকে আমাকে ভালোবাসেন? এটা জানতে হবে? না জানলে হয় না? না, হয় না, বলতে হবে। সকাল সকাল ঘুমোতে না দিয়ে আপনার এসব জানতে হবে? হ্যাঁ বলেন না প্লিজ। আমার মা যখন থেকে তোকে বৌমা বলে ডাকতো। কি সত্যি? মিথ্যা কেন বলবো? ইস, আমাকে 2-1 বছর আগে জানাতেন। কেন? তাহলে কি হতো? প্রেম করতাম। এখন করব? প্রেম করলে তো আর এখন যেমন জড়িয়ে ধরে শুয়ে আছি এইভাবে থাকতে দিতেন? না। জড়িয়ে ধরতেন? একটু আধটু। আর এখন যা করব সব হালাল, দরকার কি ওসবে যাওয়ার? তার থেকে ভালো হয় আরো কাছে এসো, আদর করে দেই। না। এভাবে চিৎকার করলে সবাই কি ভাববে? বেয়াদব মেয়ে একটা। সরি। ইয়াস প্রিয়তার দিকে এক পলকে তাকিয়ে আছে দেখে প্রিয়তা লজ্জা পায়। প্রিয়তা লজ্জা পেয়ে ইয়াসের বুকে আবারও মাথা রেখে থাকে। ইয়াসও হাসতে থাকে প্রিয়তার কাণ্ড দেখে। আপনি আমার দিকে এভাবে তাকাবেন না তো। কেন? এভাবে তাকালে কি হবে? আমার লজ্জা লাগে। লজ্জা কেন লাগবে? আমি কি আমার প্রিয়র দিকে ভালোবাসাময় চোখে দেখতেও পারবো না? আপনি তো দেখতে পারবেন, কিন্তু আপনি এভাবে তাকালে আমার খুব লজ্জা লাগে। আহারে আমার লজ্জাবতী, এত লজ্জা পেলে আমাদের সংসার বাচ্চা কাচ্চা কিভাবে হবে? আমার মা তো বলেই দিয়েছে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তার নাতি নাতনি লাগবে। থামবেন আপনি? কেন? বউয়ের কাছে কোনো লিমিট নেই? আপনি ঘুমান, আমি উঠছি। এখনই কেন উঠতে হবে? স্ত্রীর দায়িত্ব। বর যতক্ষণ শুয়ে থাকবে স্ত্রীও ততক্ষণ শুয়ে থাকবে। মোট কথা, স্বামীকে সঙ্গ দিতে হবে, এটা স্ত্রীর একমাত্র দায়িত্ব ও কর্তব্য। এসব কোন আইনে লেখা? যে আইনে লেখা শাড়ি পরলে রাগ দেখানো যাবে না, সেই আইনে। আমি পারবো না আর শুয়ে থাকতে। শুধু শুধু শুয়ে থাকতে কে বলেছে? তাহলে আর কি করব? আপনাকে কিছু করতে হবে না, শুধু জড়িয়ে ধরে আরেকটু ঘুমাতে দেন। বলেই প্রিয়তাকে আবারও জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে ইয়াস। প্রিয়তাও আর কিছু না বলে ইয়াসের বুকে মুখ লুকায়। বাড়িতে আজকে নানা রকম রান্না হচ্ছে। 2টা বিয়ে একসাথে হয়েছে বলে কথা। এরকম আনন্দের দিনে বারবার মিসেস আঞ্জুয়ারার ফোনে কল আসছে। আর সে এত সব কিছু খুব মিস করছে, কান্নাকাটিও করছে। তার একমাত্র ভাইয়ের বিয়ে এভাবে হয়ে গেল। আঞ্জুয়ারা মেয়ের সাথে কথা বলছিলেন। এমন সময় ইয়াসের রুমের দরজায় প্রিয়তার গলা শুনতে পাওয়া যায়। তিনি পরে কল করবেন বলে কল কেটে দেন। কে আছো বাইরে? দরজা এখনো খুলে দাওনি কেন? আর কতক্ষণ রুমে থাকতে হবে?
আমার কিন্তু এখন বিরক্ত লাগছে মা। প্রিয়তার গলা শুনে ইয়াসের মা আর প্রিয়তার মার খেয়াল হয় তারা তো রাতে বাহির থেকে দরজা আটকে দিয়েছিল। বর্ষার মা সহ সবাই রান্নাঘরে হাসতে থাকে। লুবনার মা গিয়ে দরজা খুলে দিতে যেন রুমের ভেতর থেকে আগুনের গোলা বের হয়ে সোজা এগিয়ে যায়। দুই কোমরে দুই হাত দিয়ে প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই শব্দ করে হেসে ওঠে। সবার হাসি দেখে প্রিয়তা ভ্রুকুচকে বলে, সমস্যা কি? তোমাদের রাতে দরজা আটকাতে বলেছে কে তোমাদের? দরজা না আটকালে কি তুই ওই রুমে থাকতি? সেটা পরের ব্যাপার, আগে বলো তোমরা দরজা আটকিয়েছো কেন? দরজা আটকে রাখতে হয় তাই। এই তোমরা না মা হও, মানে ভাবিদের মতো আচরণ কিভাবে করো? তোমরা লজ্জা লাগে না? বাসায় কোনো পুরুষ আসছে বুঝতে পেরে আঞ্জুয়ারা বেগম প্রিয়তাকে টেনে রান্নাঘরে নিয়ে নেয়। নিজের দিকে তাকাতে বলে। অতঃপর প্রিয়তা নিজের দিকে তাকিয়ে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। প্রিয়তার অবস্থা দেখে সবাই আবারও হেসে ফেলে। আমার ছেলেটা টি শার্টও ছাড়েনি প্রিয়া। ড্রেস চেঞ্জ করার উপায় রেখেছিলে তোমরা? আমার রুমে যাব আর দেখি দরজা আটকে রাখা হয়েছে। এখন যা ফ্রেশ হয়ে নে, তোর বিছানায় শাড়ি রাখা আছে। আমি শাড়ি পরতে পারি না জানোই তো। ধরে বেঁধে বিয়ে তো দিয়েই দিল। মা শাড়ি পরানো শিখিয়েছো? আমি আমার পাতলা কোন জামা পরছি? না, শাড়ি পরতে হবে। আমরা তো কাজ করছি। ইয়াসকে বলেছি চুড়ি ধরে দেবে, এটা তো তার দায়িত্ব। বড় মা? প্রিয়তা আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। নিজের রুমে ঢুকে বিছানায় একটা প্যাকেট দেখে এগিয়ে যায়। প্যাকেট থেকে শাড়ি বের করে দেখে লাল টকটকে একটা শাড়ি রাখা। শাড়িটা অসম্ভব সুন্দর। প্রিয়তার শাড়িটা হাতে নিয়ে খুশি মনে ওয়াশরুমে চলে যায়। আজকে তার একা একা শাড়ি পরা শিখতেই হবে বলে মনে মনে একটা প্রতিজ্ঞা করে নেয়। প্রিয়তা কোনো রকমে নিজের শরীরে শাড়ি জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বের হয়ে রুমে শাড়ি পরবে বলে শাড়ি শরীর থেকে নামাতে যাবে, অমনি বিছানার দিকে চোখ গেলে দেখে ইয়াস শুয়ে আছে। সাথে সাথে শাড়ি ঠিকঠাক করে নেয়। আপনি আমার রুমে? কি হলো, আপনি আমার রুমে কেন? আমি শাড়ি ঠিক করব, আপনি বাইরে যান। আমি ছাড়া আপনি শাড়ি ঠিক করতে পারবেন না ম্যাম, আপনার এই গুণটা নেই। কি? আমি একাই শাড়ি পরবো, বাইরে যান আপনি। রাগ করলে কাজের কাজ হবে না, সারাদিন এমনভাবেই থাকতে হবে। তার চেয়ে ভালো আমি সাহায্য করি। বিছানায় শুয়ে শুয়ে কি করছেন? বউ যে এভাবে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, চোখে পড়ছে না? মেনে নিলি তাহলে যে তুই একা শাড়ি পরতে পারবি না? এই আমি কি বিয়ে করেছি আপনার সাথে যুদ্ধ করতে? আর আপনি আমার সাথে তুই করে বলছেন কেন? বড় মাকে ডাকবো? বড় মা? পাগল হয়েছিস নাকি? যে কোনো কিছুতেই বড় মাকে ডাকতে হবে, তাই না? আমার কথার অবাধ্য হলেই পুরুষ নির্যাতন হবে। আর যদি বেশি ভালোবাসা হয় তাহলে কাকে বলা হবে শুনি? থাক, আর লজ্জা পেতে হবে না। শাড়িটা ঠিক করে নেন। নিজের বারবার লজ্জা দেবে সেটা কিছু না, আমি লজ্জা পেলেই দোষ। বরের কাজই হচ্ছে বউকে লজ্জা দেওয়া, এটা আমাদের বরগত অধিকার। এখন শাড়ি ঠিকমতো পরে আমার চোখের শান্তির ব্যবস্থা কর। মনের শান্তি মিলবে না? আপনি পুরোটাই আমার মনের শান্তি, দেখলেই শীতল হাওয়া বয়ে যায় হৃদয়ে। হয়েছে, এখন তাড়াতাড়ি শাড়ির কুচি ঠিক করে দেন, বাকিটা আমি ঠিক করে নিচ্ছি। বাসায় যাওয়া কবে? তা তো জানি না। কেন? নতুন নতুন বিয়ে হয়েছে, বউ নিয়ে ঘুরবো ফিরবো। বাড়িতে এত মানুষের মধ্যে থাকতে কি ভালো লাগে নাকি? এত মানুষের মধ্যে দেখা যাবে, বউকে একা একটু কাছে পাওয়াই যাবে না। মানে একদম লাজ লজ্জা গুলিয়ে খেয়ে নিয়েছেন, তাই না? গতবার লুবনার বিয়েতে এসেছিলাম, এবার এখানে এসে এরকম একটা আনরোমান্টিক মেয়েকে বিয়ে করতে হবে জানলে আমি নেপাল থেকে আসতামই না। খুব উপকার করেছেন এসে। এবার এই মেয়েটাকেই সারা জীবন সহ্য করে নিতে হবে। কিভাবে যে সহ্য করব সেটাই ভাবছি। ইয়াশ এই, আমি তোকে বিয়ে করেছি ভাইয়া ডাক শোনার জন্য নাকি? ওটা তো ভুলে বের হয়ে যাচ্ছিল। আর যদি মুখ বের হইতে দেখেছি? শাড়ি পরে প্রিয়তা তৈরি হতে থাকে। ইয়াশ বাহিরে চলে যায়। প্রিয়তা তৈরি হয়ে নিজেও বাহিরে আসে সবাইকে দেখাতে যে তাদের কাছে প্রিয়তাকে কেমন লাগছে। সন্ধ্যায় বুশরা, হুমায়ুন, লুবনা, হিমেল চলে আসায় সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। প্রিয়তাও তাদের সাথেই ছিল। কেউ ভাবতেই পারেনি প্রিয়তা আর ইয়াসের বিয়ে এভাবে হয়ে যাবে। প্রিয়তা আর ইয়াসের বিয়ে নিয়ে কথাই হচ্ছিল। সারাটা বিকেল সবাই খুব মজা করে কাটিয়ে দেয়।
লুবনার মা বাবা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা দেয়। তারা একমাত্র যারা কিনা অল্প কিছুক্ষণের জন্য আনন্দে সবার সাথে যোগ দিতে পারে, কিন্তু নিজেদের ইচ্ছে মতো থাকতে পারে না। বাড়ির বড়রা নিজেদের রুমেই ছিল। বাহিরে ড্রয়িং রুমে বসে বাকি 5 জন গল্প করছিল। ইয়াশ বাহিরে গিয়েছিল বিকেলে। সন্ধে বাসায় ফিরে সবাইকে একসাথে আড্ডা দিতে দেখে। ইয়াশকে আসতে দেখে প্রিয়তা তাকিয়ে থাকে। সে সাদা পাঞ্জাবি পাজামা কখন পরলো? লম্বা চওড়া মানুষ গায়ে সাদা পাঞ্জাবি পাজামা অসম্ভব মানিয়েছে, যদিও ইয়াশকে সবকিছুতেই খুব ভালো মানায়। ইয়াশ যেই তার মা বাবার রুমের দিকে যাচ্ছিল, ঠিক তখন লুবনা পেছন থেকে ডাক দেয়, আমাদের সাথে আড্ডা দিবে না? মার সাথে একটু কথা আছে, তোমরা আড্ডা দাও। কথা বলে চলে এসো। শরীরটা ভালো লাগছে না, প্লিজ তোমরা কন্টিনিউ করো। আপনার কি বেশি খারাপ লাগছে? হুম, তোমরা আড্ডা দাও, আমি মার রুমে গেলাম। ইয়াশ আর কথা না বাড়িয়ে চলে যায়। ওহো, একদিনেই তুই থেকে তুমি? তো কি বউয়ের সাথে তুই করে বলবে নাকি? চুপ থাক বুশরা। এখন সে তুই বললে তুই বলতি, যে বউ হয়ে গেছিস তুই বলছে কেন? এসব বাদ দিয়ে কি নিয়ে যেন কথা হচ্ছিল সেটা বল। সবাই আবার কথা শুরু করে। এদিকে হুমায়ুন শুধু বসরাকে ইশারা করে বুঝিয়ে যাচ্ছে তার এখানে এত আড্ডা দিতে ভালোই লাগছে না, কিন্তু বসরা সেটা বুঝেও না বোঝার মতো করে বসেই আছে। হুমায়ুনের কপালে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। তোমরা বাসায় ফিরবে কবে? আমার তো আজকে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, কয়েকটা দিন হাতে আছে। আগামীকাল বাসায় ফিরতে পারলেই ভালো হতো। তোমরা এখানে কয়েকটা দিন থাকবে বলেছিলে, আমি তো আর কাজের মধ্যে যাচ্ছি না, আর যাবও না। পড়ায় মন দেব, আর পড়া শেষ হলে 3 বছরের কোর্স করতে বাইরে যেতে হবে। এখন একটু পড়াশোনা নিয়ে সিরিয়াস হ বাবা। আগে তো একটা চিন্তা ছিল, কিন্তু এখন সেটাও নেই। আমার এখানে একটু গ্রাম্য পরিবেশ, কিছুদিন থাকি। তুই পিতাকে নিয়ে কালকেই চলে যা। প্রিয়তাও থাকুক, সমস্যা নেই। না, ওর তো স্কুল হচ্ছে, সামনেই তো পরীক্ষা। আচ্ছা, বলে দেখি, গেলে নিয়ে যাব। হ্যাঁ, তোমরা যাও, আমরা বুড়ো বুড়ি একটু এখানে কয়েকটা দিন কাটাই। অফিস সব ম্যানেজার দেখবে, তবুও তুমি প্রতিদিন সময় করে একটু যেও। ঠিক আছে। ইয়াশ মা বাবার রুম থেকে বেরিয়ে গিয়ে সবার সাথে একটু কথাবার্তা বলতে সোফায় গিয়ে বসে, কারণ কালকেই যদি চলে যেতে হয় তাহলে তো সবার সাথে আর তেমন কথাই হবে না। ইয়াশকে তেমন আড্ডায় পাওয়া যায় না, একটু সময়ের জন্য পেলেই সবাই খুব খুশি হয়ে যায়। এই যেমন আজকে ইয়াশ তার মা বাবার রুম থেকে তাদের কাছে এসে বসায়, সবাই অনেক খুশি হয়েছে। এই যে বাড়ির 2 জামাই, ভালো তো? 2 শালিকের বিয়ে খাচ্ছিস, ভালো থাকবো না কেন? আচ্ছা, তাই নাকি? আরেক জামাইয়ের কি খবর? বিয়ে করে নতুন বউ নিয়ে আড্ডা দিতে ভালোই লাগছে। আড্ডা দিচ্ছি এই তো। কিন্তু মুখের ভঙ্গিমা বলছে ঘুম ধরে গিয়েছে। তা অবশ্য ঠিক। সবাই বসে কথাবার্তা বলতে থাকে, প্রায় কিছুক্ষণ কেটে যায়। থাক সবাই, আমি রুমে গেলাম, ভালো লাগছে না। প্রিয়তা, একটু রুমে এসো তাড়াতাড়ি। কথাটা বলেই ইয়াশ নিজের রুমে চলে যায়। লুবনা প্রিয়তাকে পাঠিয়ে দেয়, কারণ বুঝতে পারে ইয়াশের হয়তো শরীর খারাপ লাগছে। প্রিয়তা সবার কথা মতো আড্ডার আসর থেকে উঠে ইয়াশের রুমের দিকে যায়। দরজায় গিয়ে দেখে ইয়াশ রুমে নেই, তাহলে হয়তো ওয়াশরুমে গেছে। প্রিয়তা গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। ইয়াশ তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রুমে এসে দেখে প্রিয়তা বিছানায় বসে আছে। আপনার কি বেশি খারাপ লাগছে? কেমন লাগছে আপনার? হ্যাঁ, খারাপ লাগছিল, এখন ঠিক আছি। বলে টেবিল থেকে 1 গ্লাস পানি নিয়ে খেয়ে নেয়। প্রিয়তা এগিয়ে আসে ইয়াশের দিকে। জ্বর আসছে কিনা দেখার জন্য ইয়াশের কপালে হাত দেয়। ইয়াশ প্রিয়তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের বুকের বাম পাশে রাখে। দুজন দুজনের দিকে তাকায়। প্রিয়তা বুঝে ওঠার আগে ইয়াশ মুচকি হেসে দেয়। আমার বউটাকে আজকে কাছেই পাচ্ছিলাম না, তাই খুব অসুস্থ লাগছিল। ও আচ্ছা, এই ব্যাপার। তো এখন কেমন লাগছে জামাই সাহেব? আমার বিবি সাহেবা আমার কাছে থাকলেই আমি ভালো থাকতে পারি। আরো ভালো থাকতে হবে? তুমি রাখলেই আমি থাকতে পারি। কিভাবে আরো ভালো থাকতে পারি? আরো বেশি কাছে এসে। এই, আপনি এত লজ্জাহীন কিভাবে হয়ে গেলেন বলেন তো? এই যে 3 কবরই তো তার কারণ।
তিন কবুল বলার পর থেকে কেমন লজ্জা বিদায় নিয়েছে। তাই নাকি? ইস, প্রিয়তা ততক্ষণে ইয়াসের বুক থেকে হাত নামিয়ে নিয়েছিল। ইয়াসের এভাবে বুকে হাত দেওয়া দেখে চমকে যায়। আবার কি হলো? এভাবে বুকে কেন হাত দিলেন? তোমার হাসিটা বুকে বিঁধে গেল। ধুর, কি যে বলেন না। আমি ভাবলাম কি না কি হলো। কেন? এটা কি সামান্য কিছু? এটাকে সামান্য? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।